নমস্কার, আমি সুপ্রিয়। আমার আজকের ভিডিওর বিষয় আমার যে বাড়িওয়ালি মালতী পাল, সে তার দুষ্কর্ম আর কিছু দুষ্কৃতীদের নিয়ে আমার ওপর হামলা। তো 2019 সালে আমি কলকাতায় বাঁশদ্রোণী শহরে যে খালটা আছে তার ওপারে, যেটা অ্যাকচুয়ালি বস্তি ছিল এক সময়, এখন সেখানে কিছু বড় বড় বাড়ি তৈরি হয়েছে। তা সেই রকম জায়গায় একটু কম ভাড়ায় ঘর পাই বলে নিই, সম্পূর্ণ সেপারেট ঘর। বাড়ির মালকিন ছিলেন মালতী পাল। সে আগে লোকের বাড়ি কাজ করত, জানি না সে কি করে তিনতলা বাড়ি করল। নিচের তলায় অজস্র লোক ভাড়া থাকে, বিহারি, বাঙালি একজন, যারা এগ্রিমেন্ট, বিল, আইন কানুন কিছুই বোঝে না, মানেও না, মানার দরকার পড়ে না। ভাড়া নেওয়ার পরপরই জানতে পারি যে ওই যে এলাকাটা, মানে বাঁশদ্রোণীর ভেতর দিকটা, একবারে 30 ফুট, ট্রেনেয়া, পীরপুকুর, সুভাষ সরণি, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি দুষ্কৃতীদের এলাকা। যত রকম বেআইনি কাজ, অবৈধ কাজ, সেগুলো ওখানে হয়। ভাড়া নেওয়ার সময় যাদের সঙ্গে কথা হয়েছিল তারা হলো বিজন দাস এবং মালতী পাল। বিজন দাস কথাবার্তা বলতে পারত, মালতী পালের কথাবার্তা বাড়ির কাজের লোকের মতনই। তা আমি কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছিলাম আমার এগ্রিমেন্ট দরকার, বিল দরকার। অ্যাডভান্স নেয়, রং করবার জন্য পরবর্তীকালে 4,500 টাকা নেয়, ভাড়াও অ্যাডভান্সে নেয়। রঙের টাকাটা পরবর্তীকালে ভাড়া থেকে 500 টাকা করে কাটবার কথা হয়। বাড়িতে শিফট করি, রং করা হয়েছিল কোনো মতে, কিন্তু না তো এরা এগ্রিমেন্ট দেয়, না তো কোনো বিল দেয়। বিল বলতে হাতে লেখা, মানে একটা সাদা কাগজে হাতে লেখা। এগ্রিমেন্টের কথা আমি অনেকবার বলি, তো এরা দেয় না। এমনি খুব ভালো ব্যবহার, খুব ভালো সম্পর্ক। আমি এর আগের ভিডিওতে বলেছি, যদিও নামগুলো বলতে হয়েছে আমায় আইনের কারণে। প্রথম 2-3 মাস যাওয়ার পর এগ্রিমেন্ট চাই আমি, যখন কোনো সারশব্দ দেয় না তখন আমি আর গুরুত্ব দিই না সেরকম। ভাবছিলাম হয়তো এগ্রিমেন্ট লাগবে না, গ্যাসওয়ালা গ্যাস এমনিতেই দিয়ে যায়, এক্সট্রা টাকা নেয়। তো এগ্রিমেন্টের গুরুত্ব, ওরা এত ভালো ব্যবহার করছিল প্রথম দিকে, যেমন ছাগলকে বলি দেওয়ার আগে তাকে খুব ভালো করে খাওয়ানো হয়, পুজো করা হয়, তারপর বলি দেওয়া হয়, ঠিক সেই রকমই ব্যবহার করছিল। তাই জন্যে আমি আর অত গুরুত্ব দিই না। আমি সারাদিন আমার কাজ, অভিনয় এবং আমার অ্যাস্ট্রোলজি পড়াশোনা, দেখা, ক্লায়েন্ট দেখা, অনলাইন ক্লায়েন্ট দেখা, এগুলো নিয়েই থাকি। বাড়িওয়ালি কিন্তু তার যত লোকজন, ফ্যামিলির দুঃসম্পর্কের যত লোকজন, সব নিয়ে আমার কাছে দেখাতে আসতো। প্রথম দিকে সামান্য কিছু পয়সা দিলেও আমার যা ফিস তা কোনোদিনই দেয়নি, এবং পরবর্তীকালে পয়সা দেওয়াও মানে পরে দেবো বলে আর দিতই না। এর মধ্যে একটা ঘটনা ঘটে। বাড়িওয়ালির ছেলের ছক আর একটা মেয়ের সঙ্গে মেলাতে আসে, পয়সা দেয় না কিন্তু মিলিয়ে নিয়ে যায়। 33 বছরের ছেলের সঙ্গে 14 বছরের মেয়ের বিয়ে হয়। সেটা অবশ্য বিয়েটা আমায় না জানিয়ে হয়েছে, বাড়িতে হয়নি, বাইরে হয়েছে। তবে পাড়ার সব লোক, বাড়ির অন্যান্য ভাড়াটে, এরা জানতো। ছক মিলিয়েছে আমার কাছ থেকে। তারপর কিন্তু বিয়ে দিতে গেছে আমায় না জানিয়ে, এবং বিয়েটা ছিল পুরোপুরি বেআইনি। যখন আমি জানতে পারি তখন ভাবি বলবো, কিন্তু আমার কিছু পরিচিত ডিরেক্টর, প্রডিউসার, এরা বলে না, বলতে হবে না, ওখানে থাকি আমি এবং একা থাকি, এরা যা খুশি করতে পারে। এবং মেয়েটার মাসি মেশোও ওই বাড়িরই ওপরে থাকে ভাড়া, তারা যেহেতু কিছু আপত্তি করেনি, তাই আমি আর কিছু বলি না। মানে অবৈধ কাজকর্ম বা বেআইনি কাজকর্ম এখানে হতে থাকে। আইন সামলানোর দায়িত্ব আমার নয়, কিন্তু যখন চোখের সামনে এরকম হয় তখন প্রশ্ন তো ওঠেই। এর মধ্যেই মালতী পালের জামাই আমার কাছ থেকে একটা পাথর কেনে। জেনারেলি আমি পাথর বিক্রি করি না, আমার অনেক অনুরোধ করে এনে দিতে বলে, কিছু টাকা দেয়, কিছু টাকা বাকি থেকে যায়। চেয়ে চেয়ে সেই টাকা পাওয়া যায় না। পরবর্তীকালে মালতী পাল কখনো 200 টাকা,
এরকম দেয়, কিন্তু বাকি থেকে যায়। বাড়িওয়ালা 2 বছর পর বাড়ি ভাড়া বাড়াতে চাইলে আমি বলি যে আপনারা তো অ্যাস্ট্রোলজির টাকা দেননি, পাথরের টাকা দেননি। বলে সেটা আলাদা ব্যাপার, এটা আলাদা ব্যাপার। যাই হোক, আমি বাড়ি ভাড়া বাড়াই এবং ওদের বলি আর দেখবো না। তখন থেকে সম্পর্ক খারাপ হতে শুরু করে। এর মধ্যে আমার মা মারা যায়, যার জন্য আমি বাড়িটা চেঞ্জ করতে পারছিলাম না। আর আমার জেমস্টোনের দামও আমি ওদের কাছে পাই, তার জন্য আমি বাড়ি চেঞ্জ করতে পারছিলাম না। এইখানকার বাড়িগুলোর কথা একটু আগে বলি। ইলেকট্রিক ইউনিট এক একটা বাড়িতে 2-3টে মিটার নেওয়া আছে 2-3 জনের নামে। তারপরে ইলেকট্রিক ইউনিট কোথাও 10 টাকা, 12 টাকা, 15 টাকা। অধিকাংশ লোকের চলে বাড়ি ভাড়া দিয়ে। ভাড়ার টাকায় তারা খায়, ভাড়াটের সঙ্গে অত্যন্ত খারাপ ব্যবহার করে, রোজ জল নিয়ে ঝগড়া হয় এবং বেশিরভাগ ভাড়াটেই গ্রামের লোক, বিহারি। এই হলো পরিস্থিতি। আমি যে বাড়িটায় থাকতাম তার ইলেকট্রিক বিল ছিল 10 টাকা ইউনিট। এটা সরকারি বিদ্যুৎ, ওয়েস্ট বেঙ্গল সরকারের। সে নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি যে ইলেকট্রিক বিল কত হওয়া উচিত। বাড়িওয়ালা নিজের ইলেকট্রিক বিলটা ভাড়াটেদের কাছ থেকে তুলে নিত। এরপর আসি জলের কথায়। সরকারি জল কর্পোরেশনের, সেখানে জলের জন্য কারো কাছ থেকে 300 টাকা, কারো কাছ থেকে 200 টাকা, কারো কাছ থেকে 100 টাকা নেওয়া হতো। যারা নিচে থাকতো তাদের কাছ থেকেও জলের টাকা নেওয়া হতো। পাম্পে একটা ফ্যামিলির জলের জন্য কারেন্ট পড়ে ম্যাক্সিমাম 50 থেকে 75 এরকম। জলের টাকাও এক্সট্রা নেওয়া হতো। ঠিক আছে, তবুও মেনে নেওয়া হলো। এছাড়া এই বাড়িটায় রোজই কিন্তু কোনো না কোনো অশান্তি লেগে থাকতো। এখানকার বাড়িগুলো বেআইনি, কোনোটাই আইন মেনে তৈরি নয়। পাশের বাড়ি হাত দিয়ে ছোঁয়া যায়। পাশের বাড়ির কিছু লোক ছিল যারা যাদের কথা আমি আসবো পরবর্তীকালে। তো তারা রাত্রি 2টোর সময় রান্না বান্না করতো। প্রেসার কুকার, মাথার ঠিক আমি যেখানটা শুয়েছি জানলার কাছে প্রেসার কুকার, মিক্সচার মেশিন, এগুলো চলতো রাত্রি 2টো, 2:30-এর সময়। তাদের প্রতিবাদ করাতেও অশান্তি হয়েছিল। ইলেকট্রিক বিল কম এলে আমার ইলেকট্রিক ইউনিট, ওর সাবমিটারের যে ইউনিট কম এলে বাড়িওয়ালা চিন্তায় করতো। আমার বিএলডিসি ফ্যান, যেখানে ইলেকট্রিক কম পড়ে এবং একটা আলো জ্বলে, খুবই কম বিল ওঠে। তো বাড়িওয়ালা, ওদের মিটারেও গন্ডগোল ছিল, সেটা আমি প্রথমেই বলেছিলাম, মিটার চেঞ্জ করে। বাড়িওয়ালার রোজগার এখানে শুধুমাত্র বাড়ি ভাড়া থেকে নয়, জলের জন্য কর্পোরেশনের জলকে বিক্রি করে কারো কাছ থেকে 300, কারোর কাছ থেকে 200, যার কাছ থেকে যেমন পারত সেটা নিত ইলেকট্রিক বিল থেকে। এবার আসছি মূল ঘটনায়। এই ঘটনাটাকে একবার নাম বদলে বলা হয়েছে আগের ভিডিওতে, যারা দেখেননি তারা দেখে নেবেন। মূল ঘটনা হলো আরজিকরের ঘটনা যেদিন ঘটে ঠিক সেই দিন আমি বাড়িওয়ালাকে জানাই যে আমার এগ্রিমেন্ট লাগবে। অনেক দিন ধরে বলছি, প্রায় 6 মাস ধরে। 2 বছর পরে যখন ভাড়া বাড়িয়েছে তখন আমি এগ্রিমেন্টের কথা আবার নতুন করে বলি, রোজই বলে করব। আমি জানাই আমি যে এখানে থাকি অন্তত একটা অ্যাড্রেস প্রুফ দেওয়া হোক, আমি ব্যাংক অ্যাকাউন্ট ট্রান্সফার করব। প্রথমে বাড়িওয়ালার ওই জামাই বিজন দাস, সে বলে দেবে, সবকিছু করে দেবে, এই করে দেবে, এই করে দেবে। কিন্তু 6 মাস ধরে তাকে ফোন করে পাই না। আসা যাওয়া করে, কিন্তু আমি গেলেই পালিয়ে যায়। তাকে ফোন করলে তোলে না, প্রথম তুলতো, তারপর তোলে না। কথাবার্তা জামালার বিজন দাসই বলতো, কিন্তু পরবর্তীকালে দেখা গেল বিজন দাস আসা কমিয়ে দিল, দেখা করাও কমিয়ে দিল। বিজন দাসই কিন্তু পাথরটা নিয়েছিল মালতী পালের সামনে আমার কাছে, পয়সা দিল না। অ্যাস্ট্রোলজি দেখানোর যে আবার জ্যোতিষ হিসেবে যে রেমুনারেশন, সেটাও আমি পাইনি ওদের কাছ থেকে। এইবার মালতী পালকে আমি বললাম যে যদি আপনারা অ্যাড্রেস প্রুফ না দেন এবং আমার টাকাগুলো ফেরত না দেন, তাহলে আমি কিন্তু আপনাদের ভাড়া দেব না, বা আগে ওইগুলো দেবেন তারপর আমি ভাড়া দেব।
মালতীপাল লোকাল কোনো গুন্ডারকে ফোন করে, সম্ভবত তিনি উকিল, ওর ছেলে একটা উকিলের গাড়ি চালায়, তাকে ফোন করে ফোনটা এনে আমায় ধরিয়ে দিল। সে যাচ্ছে তাই ভাষায় আমায় অপমান করছিল ফোনে, এবং তারপরে তিনি বাড়ি ছেড়ে দেবার কথা বলেন, হুমকি দেয়। আমি ফোনটা মালতীপালকে ফেরত দিই। ডকুমেন্ট দেব না বলেই মালতীপাল কিন্তু থেমে থাকেন, আমার হাতটা চেপে ধরেছিল। আমি বলেছিলাম ঘরের বাইরে চলে যেতে। 60 বছরের মহিলা, তাকে আমি কাকিমা বলি। তারপর বলেছিল ব্লাউজ ছিঁড়ে থানায় গিয়ে ডায়েরি করব। সেই দিন রাতে 9:30টার সময় মালতীপাল দরজা ধাক্কায়, আমি দরজা খুলি, দেখি না বিজন দাস, মালতীপাল যে লোকটার সঙ্গে থাকে, আইনত ওনার স্বামী নয়, বিশু মণ্ডল, এরা আরো লোকজন ছিল, আমি চিনি না সকলকে। তারা মিলে আমার হামলা করে, বলে কালকে বাড়ি ছেড়ে দিতে হবে, ভাড়া এক্ষুনি মিটিয়ে দিতে হবে। কথায় তর্কতর্কি হতে হতে মারতে আসে। যখন মারতে আসে আমি দরজা দিতে যাই, ধাক্কাধাক্কি হয়। ওদের সঙ্গে ধাক্কাধাক্কি নয়, দরজাটা ধাক্কে দিয়ে দিই। তারপর পুলিশকে ফোন করি। পুলিশ আসে। পুলিশ এসে বলে মালতীপালকে যে অ্যাড্রেস প্রুফ দিতে। মালতীপাল একটা ইলেকট্রিক বিল দেয়, সেই বিলটা এখনো আমার কাছে আছে, যাতে মালতীপালের কোনো নাম নেই, কোনো কাস্টমার আইডি নেই, ভুয়ো একটা বিল। বিলের একটা অংশ আমায় দেয়। যত যাই হোক, মালতীপালকে বরাবরই কাকিমা বলা হতো। প্রথম দিকে উনি গায়ে পড়ে অনেক চেষ্টা করেছিল যাতে বৌদি বলি, কিন্তু সেটা হয়নি। যখন মালতীপালকে জানাই যে আমার অ্যাস্ট্রোলজির যে ডিউজগুলো আছে সেগুলো দিতে হবে, জেমস্টোনের পয়সা দিতে হবে, এবং আমার একটা অ্যাড্রেস প্রুফ দিতে হবে, তারপর আমি বাড়ি ভাড়া দেব, সেদিনই রাত্রি 10:30টার সময় মালতীপাল ঘরে এসে দরজা ধাক্কে নাইটি ছিঁড়ে আমায় দেখায় যে যদি আমি ওকে ভাড়ার টাকা না দিই, বাড়ি না ছাড়ি, আমার নামে ও থানায় কেস করবে যে আমি ওর গায়ে হাত দিয়েছি। সেদিন আমি পুলিশ ডাকি। আমি রীতিমতন অসুস্থ হয়ে পড়ি, আমার বন্ধু বান্ধবদের ডাকতে হয়। যাই হোক, সেদিনের সব ঘটনা, আমার ঘরে সিসিটিভি এবং হিডেন ক্যামেরা ছিল, সেগুলো ওরা জানতো না, তাতে উঠে যায়। এটা আমি আগের ভিডিওতেও বলেছি। এরপর থেকে কি শুরু হয়, আমি আমার মতন বাড়িতে থাকতে থাকি। মালতীপাল নিচে দাঁড়িয়ে অজস্র গালাগালি দিতে থাকে, সেগুলো হজম করে থাকতে হয়। আমি ভাবি যে আমার টাকা হয়তো পাবো না, কিন্তু ঘর দেখতে হবে, তার একটা ফ্ল্যাট দেখবো, তারপর তো যাব। এইভাবে দিন কাটতে থাকে। ক্লাব ও পুলিশে আমি ডায়েরি একটা করেছিলাম, আমি পুলিশকে লিখিত জানাই, পুলিশ ওদের তুলে নিয়ে যায়, এবং ওরা আবার পুলিশকে একটা কমপ্লেন করে যে মালতীপাল ভাড়া চাইতে এসেছিল, আমি নাকি ওনাকে ধরে মেরেছি। ওনাকে শুধু নয়, ওনার সকলে যারা যারা এসেছিল তাদেরকে ধরে মেরেছি। আমি সুপার হিরো, স্পাইডারম্যান, এরকম কিছু আর কি, সকলকে ধরে মেরেছি। ওদের বাড়িতে 3 বছর ধরে আছি, কিছু হলো না, সেদিনকে হয়ে গেল, আমি ওদের ধরে মারলাম। ওরা চুপচাপ সেটা শুনলো আর কি। তো এই কমপ্লেনটা করে। এরপর আমি বাড়ি দেখতে থাকি। ক্লাব থেকে আমাকে ডেকে পাঠানো হয়। ক্লাবের কোনো লোকই আমার কথা শুনতে রাজি ছিল না, কারণ ওখানকার সব লোকই ভাড়া দিয়েই খায়। প্রত্যেকেই, কেউ এগ্রিমেন্ট করে না, ভাড়াটের সঙ্গে গন্ডগোল হলে তারপরের দিন ওঠো, এবং এইরকম কোনো বদনাম দিয়ে ওঠাবার চেষ্টা করে। হয়তো কালকে কারো বাড়িতে ভাড়াটে উঠছে না, সেখানে মালতীপাল গিয়ে আবার নতুন করে নাইটি ছিঁড়বে, তার ঘরে হয়তো ক্যামেরা লাগানো থাকবে না, এটাও হতে পারে। তো ক্লাবের লোক কিন্তু আমার কথা শোনে না সেভাবে। ক্লাবে বেশিরভাগ তো মানে এক একজন মহিলা সমিতিও সেখানে ছিল, এক একজন এক এক রকম প্রশ্ন করতে থাকে, আমি ক্লাব থেকে চলে আসি। এরপর ক্লাবের লোক বারবার এসে, একজন মাস্টার মশাই, তিনি নাকি ওখানে কোন স্কুলে পড়ান জানি না, তা তার বাড়িটারি চিনি, সে এসে বারবার লোক নিয়ে এসে ধমকি দিতে থাকে যে বাড়ি ছাড়তে হবে এবং ভাড়া দিতে হবে। আমি বলি ভাড়ার হিসেব করুন আপনারা ঠিকঠাক, গোটা ব্যাপারটা মিলে
যে আমার অ্যাস্ট্রোলজির ফিস পাওয়া এগুলো পাই আমি, টাকাগুলো নিয়ে গোটা হিসেব হোক, তারপর আমি দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। তখন কিন্তু এরা হিসেব করে কোনো মানে মালতী পাল বলতে থাকে 6 মাসের ভাড়া পাই, 4 মাসের ভাড়া পাই, এরকম এক একজনকে এক এক রকম বলতে থাকে। এই দিনগুলোতে আমি যেটা করছিলাম, কাজপত্র সব ছেড়ে, মানে এই আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর আমি শুধু বাড়ি খুঁজে গেছি, ফ্ল্যাট খুঁজে গেছি। বিভিন্ন অনলাইনে যে ম্যাজিক বিক্স, 99acres.com, এগুলো housing.com এ ফ্ল্যাট খুঁজে গেছি। দালাল কিছু ছিল, পাড়ায় দালাল ভর্তি, তারা সকলেই মালতী পালের বন্ধু, গোটা পাড়ার লোক মালতী পালের বন্ধু। এইরকম একটা অবস্থায় আমি থেকেছি ওখানে, ফ্ল্যাট খুঁজে গেছি প্রচন্ড মানসিক চাপে। তার মধ্যে মধ্যে মাঝে রয়েছে ক্লাবের লোকের বাড়িতে এসে হুমকি, দরজা থাকে রাত্রিবেলায় গুলো। এরও মাঝে একদিন মালতী পাল 10-15 জন মহিলা নিয়ে এলেন, কি মতলব ছিল জানি না। রাত্রি 9:30টার সময় এসে ভাড়া চাইলেন। আমি বললাম ভাড়া দিতে হলে হয় পুলিশের সামনে দেব, নয় ক্লাবের সেক্রেটারিকে কোর্ট পেপারে সিগনেচার করে ভাড়া দিচ্ছে সেটা লিখে দিতে হবে। কারণ এরা প্রত্যেকটা পদে পদে মিথ্যে কথা বলছে। আমি সব থেকে ভুল করেছি জেমস্টোন এদের দিয়ে, জেমস্টোন দিতে সামান্য টাকা ওরা দিয়েছে, তার এখনো টাকা বাকি, সেগুলো তো দেয়নি। এবং প্রত্যেকটা পদে পদে মিথ্যে কথা বলছে, কোনো পেপারস নেই, কিছু নেই। পাড়ার প্রত্যেকটা লোককে ধরে ধরে বলছে, কারো কাউকে বলছে 6 মাসের ভাড়া পায়, এরকম যা পেরেছে আমার নামে বলে বেরিয়েছে। কাউকে বলছে কনুই দিয়ে আমি ওর বুকে ধাক্কা দিয়েছি, ইত্যাদি ইত্যাদি, যা কিছু বদনাম দেয়া দিয়ে বেরিয়েছে। অবশেষে অক্টোবরের 2 তারিখে ঘর ছাড়বার কথা ছিল, মানে ওরা হুমকি দিয়েছিল ক্লাব, আমি ক্লাবকে বলেছিলাম ছাড়বো। তা আমি জানি জেমস্টোন দিক না দিক আমি ভাড়া দিচ্ছি না, জেমস্টোনের পয়সা দিক না দিক আমি ভাড়া দিচ্ছি না। তা আমার অ্যাস্ট্রোলজির পয়সা এবং জেমস্টোনের পয়সা ওখান থেকে কিছুটা উঠে আসবে। তো অক্টোবরের 2 তারিখে ঘর ছাড়া হয়নি। আবার ক্লাব এসে হামলা, ক্লাব চাঁদাও নিতে আসছে, হামলাও করতে আসছে। মালতী পালের দিন রাত্রি চিৎকার, গালাগালি এবং বিশু মণ্ডলের বিভিন্ন রকম হুমকি বিভিন্ন লোক দিয়ে এগুলো চলতে থাকে। চূড়ান্ত মানসিক চাপ এবং বিভিন্নভাবে শারীরিক নির্যাতন, আলো অফ করে দেয়া নিচে, এগুলো এসব। অবশেষে আমি অক্টোবরের শেষের দিকে মানে নভেম্বরের 2 তারিখের মধ্যে ঘর ছাড়বো বলি, এবং অক্টোবরের শেষের দিকে কয়েকটা ফ্ল্যাট দেখে ঠিক করি তাদের মধ্যে চুজ করব, যেখানে সবকিছু লিগ্যালি সবকিছু দেবে তাকে চুজ করব। এবং সেটা ক্লাবকে জানাই যে আমি চেয়েছিলাম যে ক্লাব এসে বসুক নিরপেক্ষভাবে, মালতী পালের দালাল হিসেবে নয়। আমি আবার পরিষ্কার ক্যামেরার সামনে বলছি, মালতী পালের দালাল হিসেবে নয়। ওই মহিলা লোকের বাড়ি কাজ করে বাড়ি করেছে, চামড়ার বিজনেসের সঙ্গে যুক্ত। আমি ওনার ছেলের মতন, উনি নাইটি ছিঁড়ে আমার সামনে দেখিয়েছেন, আমার কাছে প্রমাণ রীতিমতন আছে। ক্লাবের লোকের হুমকিও আমার কাছে রেকর্ড করা আছে। সুতরাং আমি ক্লাবকে এই কারণে জানিয়েছিলাম যে ক্লাব নিরপেক্ষভাবে এসে যদি ব্যাপারটা মীমাংসা করে, যে আবার এই পাওনা, ওদের 2 মাসের বাড়ি ভাড়া পাওনা, মানে কে বেশি পায় সেটা দেখে যেন টাকাটা আমায় আদায় করে দেয়। ক্লাব সেরকম কিছু করেনি। ক্লাব তখন কালী পুজো বলে আসেওনি, শুধু চাঁদা নিতে এসছে, চাঁদার কথা বলেনি। এইরকম অবস্থায় 30 তারিখে আমি গাড়ি ডাকি এবং জিনিসপত্র ভরা হয় গাড়িতে। সঙ্গে ছিলেন আমার দিদি, আমার কাজিন। তো জিনিসপত্র ভরবার পর ওরা গাড়ি আটকায়, বলে গাড়ি যেতে দেবো না। সেই লোকগুলো কারা ছিল, সেই দুষ্কৃতিগুলো কিন্তু ওই বাসদনির সুভাষ সরণিত ছিল না। ক্যানিং থেকে এদের আত্মীয় স্বজন আনা হয়েছিল, কিছু অনেক মহিলা আনা হয়েছিল, তারা সব আটকে ছিল। এবং মহিলারা, যদি দিদি না থাকতো, মহিলারা ধরে আমায় মারবার একটা প্ল্যান আর কি। মহিলাদের গায়ে হাতও দেওয়া যাবে না। তো জিনিসপত্র নামাবার সঙ্গে সঙ্গে আমি এবং দিদি ঘরে ছিলাম, দিদিকে বের করে দিয়ে ঘরে তালা দিয়ে দেয় ওরা। এবার গাড়িকে ছাড়ছে না,
আমার কাছে পয়সার দাবি করে। কেউ বলে 30,000 টাকা দিতে হবে, কেউ বলে 20,000 টাকা, কেউ আবার আমার ফোন ব্যাংকিং আছে জানি, ফোনের অ্যাকাউন্টে কত টাকা আছে দেখতে চায় জোর করে। আর ভাষার কথা তো ছেড়ে দিন, মানে নোংরা এই বিশু মণ্ডল এবং তার লোকেদের যা ভাষা এবং চাইয়ে, মানে এর থেকে নোংরা কিছু হয় না। তো যখন টাকা চাই আমি বলি কোনো মতেই এ টাকা তো দেওয়া যাবে না, ম্যাক্সিমাম 2 মাসের ভাড়া পাও না সেটা আমি দিতে পারি। অবশেষে আমি 2 মাসের ভাড়া বাধ্য হয়ে ওদের চাপে পড়ে অ্যাকাউন্টে ট্রান্সফার, চেক দিলে নেবে না ওরা। আমি কিন্তু এতদিন চেকে ভাড়া দিতাম, সেটাই আমার কাছে একমাত্র প্রমাণ ছিল, কখনো ক্যাশ দিইনি। ক্যাশ দিলে এরা পুরো আমায় লুটে নিত। তো অনলাইনে ট্রান্সফার করতে হবে, সেটাও মালতী পালের নামে নয়, বিজন দাসের নামে অনলাইনে জোর করে আমায় দিয়ে ট্রান্সফার করানো হয়। আমার কাছে যা টাকা ছিল প্রায় তাই, অ্যাকাউন্টে 10,000 টাকা মতন ছিল, সেই 10,000 টাকা জোর করে ট্রান্সফার করানো হয়। শেষ পর্যন্ত আমি একটা কোর্ট পেপারে লিখিয়ে নিই আর কি, যে মালতী পাল আমার কাছে আর কোনো টাকা পায় না, সব টাকা শোধ, সেটা লিখে দেয়। এবং আমায় দিয়ে ওরা জোর করে লিখিয়ে দেয় যে আমি স্বেচ্ছায় ওদের বাড়ি ছাড়ছি। এই ঘটনাটা ঘটে 30 তারিখে। দুষ্কৃতীরা 10,000 টাকা এইভাবে আমার অ্যাকাউন্ট থেকে ছিনতাই করে। সেদিন ওই অবস্থায় আমি বাড়ি চেঞ্জ করি। এরপর মানে ওখানে প্রায় 50 জন লোক ছিল, পাড়ার লোক জমা হয়েছিল, তারা হাসাহাসি করছিল। পাড়ার লোক আমার নামে যা নয় তাই বলছিল। এবং সব থেকে বড় কথা, পাশের বাড়ি, যে বাড়িটার জানলা দিয়ে মানে রান্নার সব কিছু আসতো, আওয়াজ আসতো, কি রান্না করছে সেটাও বোঝা যেত, দেখাও যেত, তো সেই বাড়িটা পরবর্তীকালে অবশ্য আমার কথায় আমি প্রতিবাদ করায় ওরা পাঁচিল দিয়ে দিয়েছিল। তাদের রাগ ছিল। তাদের ছোট ছেলে বেসিক্যালি গিয়েছিল বিবাহিত, এবং তার সঙ্গে আমার অনলাইনে কিছু কথা হয়েছিল, প্রমাণ আমার কাছে রয়েছে। সে এসে যাচ্ছে তাই ভাবে আমার নামে বিভিন্ন রকম অপবাদ রটায়। পাড়ার প্রত্যেকটা লোককে আগে থেকে অন্যরকম ভাবে বিভিন্নভাবে মালতী পাল কিছু বলে, মানে কাউকে বলেছে আমি কনুই দিয়ে বুকে ধাক্কা দিয়েছি, কাউকে বলেছে সিঁড়ি থেকে ফেলে দিয়েছি ইত্যাদি বলে বিভিন্নভাবে উত্তক্ত করেছিল। পাড়ার একটা মানুষও আমায় জিজ্ঞেস করেনি যে আসল ঘটনাটা কি ঘটেছিল। আসলে পাড়ার সকলেই তো এরকম, কেউই তো এগ্রিমেন্ট বানায় না, পেপার নয়, ভাড়া দিয়ে খায়, এদিকে ভাড়াটে সঙ্গে গন্ডগোল হলে তারপরের দিন ওঠো বলে। সেই ঘটনার পর থেকে আমার রবীন্দ্রনাথের যে কথা, মানুষের উপর বিশ্বাস হারানো পাপ, এটার প্রতি একটা সন্দেহ দাঁড়িয়েছে। বর্তমানে বলা হচ্ছে, মানে আমার যেটা ফিলিং আছে, এখন 10 দিন হয়ে গেল 30 তারিখে ঘটনাটা ঘটেছে, আমার এটাই বারবার মনে হয় মানুষকে বিশ্বাস করা ভুল। 30 তারিখে যখন এই ঘটনাগুলো ঘটছে, ঝগড়াঝাটি হচ্ছে, বাইরে থেকে অনেক লোক এসেছিল, ঠিক আছে, ক্যানিং থেকে অনেক লোক এসেছিল, সেটা ঠিক আছে, পাড়ার লোক ছিল, ক্লাবের লোক ছিল, তারা কিন্তু কেউ আসল ব্যাপার জানতেই চায়নি। কেউ কেউ বলেছিল, আমি, আমার দিদি এবং আমার এক বন্ধু ছিল, তাদেরকে 3 জনে ঘরে পুরে ল্যাংটো করে ঘরে পুরে আটকে রাখতেন। পুলিশকে ফোন করেছিলাম, শেষ পর্যন্ত সিনেমার মতন যখন সবকিছু মিটে গেছে তখন পুলিশ এসে হাজির। পুলিশ এসে আমায় জ্ঞান দিচ্ছে যে আমি যাতে ওদের এগেনস্টে কেসটা তুলে নিই। আশ্চর্য ব্যাপার। আর পাড়ার যে লোকগুলো হাসছিল এবং যে বিকৃতকামী লোকটা দরজার সামনে বেরিয়ে এসে আবার 500 টাকা কালী পুজোর এক্সট্রা চাইছিল, তাদের উদ্দেশ্যে বলবো, এই গোটা সার্কাসের জোকার কিন্তু তারাই। যাই হোক, যারা একা থাকেন, কলকাতা শহরে আমার মতন ভাড়া থাকেন এবং অজস্র লোক আছে বাড়ি খোঁজেই, তাদের অত্যন্ত সাবধানে থাকতে বলবো। ঘরে সবসময় সিসি ক্যামেরা এবং হিডেন ক্যামেরা সঙ্গে রাখুন এবং অত্যন্ত সাবধানে থাকুন। আর্জিকরের ঘটনা আর আমার এই ঘটনা একই দিনে ঘটেছিল। এক্ষেত্রে আমি বলবো অপরাধীই হয়। নারী মানেই সবকিছু, মানে সবসময় যে তিনি ভালো, এই যে মালতী পালের মতন
নারীও আছেন, মহিলা, 60 বছরের মহিলা, যে নাইটি ছেড়ে যাকে তাকে ব্ল্যাকমেল করতে পারে টাকার জন্য। এবং এর এক মেয়ে আছে যে সংসার ছেড়ে, স্বামী ছেড়ে, স্বামী কিনা জানি না, যা মানে মোট কথা সংসার ছেড়ে এই বাড়িতে চলে এসেছে। মালতী পাল আমায় হুমকি দিয়েছিল ওই মেয়েকে দিয়ে আমার নামে সেদিনকে বদনাম দেয়াবে আমি যদি সেদিনকে পুলিশে জানাই। যাই হোক, কেস তো করা আছে। আর এই ধরনের মালতী পাল এবং তার মেয়ে, তার পরিবার, তাদের থেকে সাবধান থাকতে হবে। এরা কিন্তু টাকা এইভাবে রোজগার করে, বাড়িও এইভাবে করে। শুধু এরা নয়, এইখানের এই পাড়াগুলো, এইখানের এই জায়গাগুলো, যেগুলো শুধুমাত্র দুষ্কৃতীরাই থাকে, বাইরের লোক এখানে ঢুকলে যদি তার সচ্ছল অবস্থা হয়, কোনো মতে খবর পায়, তাকে যেভাবে হোক শোষণ করা, শারীরিক এবং মানসিক, এটাই ওদের উদ্দেশ্য। এরপরেও রয়ে যাচ্ছে একজনের কথা, পাশের বাড়ির বিকৃতকামী সেই লোকটার কথা। আমি শুধুমাত্র জ্যোতিষ নয়, একজন মানুষ, মানে যতজন মানুষের কাছে সত্যিকে পৌঁছানো যায় সেটা আমি চেষ্টা করি এবং করব। যতদিন বেঁচে আছি এই জঞ্জাল সাফ করব। আজ এই পর্যন্ত, নমস্কার। ভালো থাকবেন, আশেপাশে সকলকে ভালো রাখবেন।